ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আমি কলিগেটিভ প্রপার্টি পড়াচ্ছিলাম এবং সেটা পড়াতে গিয়ে শুরু করেছিলাম ক্লজিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন থেকে। এবার এই ক্লজিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশনে আমরা প্রথম যে পার্টটা পেয়েছিলাম ইন্টিগ্রেশন করার আগে পর্যন্ত 1 নম্বর সমীকরণ, সেটা ছিল ক্ল্যাপেরনের ইকুয়েশন। ইন্টিগ্রেশন করার পরে যেটা পেলাম সেটা 2 নম্বর সমীকরণ, সেটা ক্লজিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন। এখন 1 নম্বর ইকুয়েশন, যেটা কিনা ক্ল্যাপেরন ইকুয়েশন, সেই 1 নম্বর ইকুয়েশন, এটা সব রকম ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রেই প্রযোজ্য। এখানে যে ইকুইলিব্রিয়ামটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম, কিন্তু লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম ছাড়াও এই সমীকরণটা সলিড ভেপার এবং সলিড লিকুইড ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রেও প্রযোজ্য। এবং সেই কারণেই আগের দিন ঠিক যেই জায়গাটায় শেষ করেছিলাম সেই জায়গাটা থেকে শুরু করব। অর্থাৎ ক্ল্যাপেরন ইকুয়েশনে যে লিকুইড গ্যাস যে ইকুইলিব্রিয়াম ছিল, সেক্ষেত্রে এই ইকুয়েশনটা 1 নম্বর সমীকরণটার একটা বিশেষ রূপ হচ্ছে 1a, যেক্ষেত্রে এই টেম্পারেচারটা হয়ে যাচ্ছে টিবি, অর্থাৎ বয়লিং টেম্পারেচার, অর্থাৎ এটা লিকুইড ভেপার ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে প্রযোজ্য। সুতরাং এই ভিজিটা হচ্ছে ভলিউম অফ দ্য ভেপার অর গ্যাসিয়াস ফেজ, হোয়াইল ভিএল হচ্ছে ভলিউম অফ দ্য লিকুইড ফেজ। সুতরাং এই যে লিকুইড থেকে ভেপার হচ্ছে, মানে এটা আমরা কিন্তু একমুখী একটা ট্রান্সফরমেশন হিসেবে দেখাচ্ছি। কেমন? অর্থাৎ বয়লিংটাকেই দেখাচ্ছি, কনডেনসেশন, তার উল্টো প্রসেস কনডেনসেশন দেখাচ্ছি না। যে কারণে ডেল্টা এইচ ভেপোরাইজেশনটা কিন্তু সবসময় পজিটিভ হবে, কারণ তাপ দিলেই কেবলমাত্র তরল পদার্থ বাষ্পে পরিণত হয়। সুতরাং আমরা যেহেতু এখানে তাপ প্রয়োগ করছি, সুতরাং এটা একটা এন্ডোথার্মিক প্রসেস, এক্সোথার্মিক কিন্তু নয়। এটা কিন্তু তাপ রিলিজ করে না, তাপ শোষিত হয়। সুতরাং যেহেতু আমরা তাপ দিচ্ছি, সেই তাপটা ওরা শোষণ করছে, জল, এবং শোষণ করে জলটা বাষ্প হচ্ছে। জল বা তরল পদার্থটা তাপটা শোষণ করে বাষ্প হচ্ছে। অতএব ডেল্টা এইচ পজিটিভ, এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভিজি গ্রেটার দ্যান ভিএল সবসময় হয়। সুতরাং এই বিয়োগফলটা পজিটিভ, সুতরাং এই ওভারঅল জিনিসটা পজিটিভ, মানে ডেল্টা পি আর ডেল্টা টি পরস্পরের সাথে সমানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ চাপ বৃদ্ধি করলে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, চাপ হ্রাস করলে স্ফুটনাঙ্ক হ্রাস পায়। এই হলো ক্ল্যাপেরন ইকুয়েশনের একটা বিশেষ ফর্ম, 1-এর এ সমীকরণ। এটা 2 নম্বর সমীকরণ, যদি এটা একটা সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম হয়, ইন দ্যাট কেস ভি2-র বদলে ভিএল অর্থাৎ ভলিউম অফ দ্য লিকুইড বসবে, এবং ভি1-এর বদলে ভিএস অর্থাৎ ভলিউম অফ দ্য সলিড বসবে। এক্ষেত্রে আমরা একমুখী পরিবর্তন দেখাবো, অর্থাৎ সলিড থেকে লিকুইডের পরিবর্তন দেখাবো। সলিড থেকে লিকুইডের পরিবর্তন মানে ফিউশন ঘটনাটা ঘটছে, তাই ফিউশন বলেই আমরা এখানে ডেল্টা এইচ ফিউশন কথাটা ব্যবহার করেছি। এবং টেম্পারেচার অ্যাকচুয়ালি এটা মেল্টিং টেম্পারেচার হয়, তো টিএম আমরা লিখি না। এটা অ্যাকচুয়ালি আমাদের মানে অভ্যেস বলতে পারো, একটা টিএফ লিখে লিখে আমাদের অভ্যেস হয়ে গেছে, বইগুলোতেও টিএফ ব্যবহার করে। তো ফ্রিজিং টেম্পারেচার আর মেল্টিং টেম্পারেচারের মধ্যে কোনো পার্থক্য নেই। সুতরাং সেই টেম্পারেচারটা হচ্ছে এই টেম্পারেচারটা, এবং ডেল্টা এইচ লেখার সময় আমরা সঠিকটাই লিখবো। আমরা একমুখী ইকুইলিব্রিয়াম অনুযায়ী ডেল্টা এইচটা হচ্ছে গলনের লিনতাপ 1 মোলের ক্ষেত্রে, অর্থাৎ 1 মোল কঠিন পদার্থকে গলিত করতে যে পরিমাণ তাপ শক্তি লাগে, সেটাই হচ্ছে ডেল্টা এইচ ফিউশন। সুতরাং এটাও পজিটিভ। তাহলে এটাও যদি পজিটিভ হয় এবং নিচেরটাও যদি পজিটিভ হয়, তাহলে ডেল্টা পি এবং ডেল্টা টি সমানুপাতে পরিবর্তিত হবে। কিন্তু এই যে ভিএল মাইনাস ভিএস, এটা পজিটিভ তখনই হবে যেটা যখন কিনা সেটা জল ছাড়া অন্য যে কোনো পদার্থ হবে। সেটা সালফার হতে পারে, কার্বন ডাইঅক্সাইড হতে পারে, ক্যাম্ফার হতে পারে, তারপর যে কোনো সাবস্ট্যান্স হতে পারে। তো জলের ক্ষেত্রে কিন্তু এটা ব্যতিক্রমী। জলের ক্ষেত্রে কিন্তু ভিএস ইজ গ্রেটার দেন ভিএল, অর্থাৎ সলিডের ডেন্সিটি কম বলে সলিডের ভলিউম বেশি, তাই লিকুইডের ডেন্সিটি বেশি বলে লিকুইডের ভলিউম কম, তাই ভিএল মাইনাস ভিএসটা নেগেটিভ প্যারামিটার। অতএব এই ওভারঅল জিনিসটা নেগেটিভ হবে, কারণ ডেল্টা এইচ পজিটিভ। সুতরাং ডেল্টা পি এবং ডেল্টা টি পরস্পরের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ চাপ বৃদ্ধি করলে গলনাঙ্ক হ্রাস পায়, চাপ হ্রাস করলে গলনাঙ্ক বৃদ্ধি পায়। যে কারণে আমরা বটমলির পরীক্ষার সময় দেখেছিলাম যে দুটো বরফকে জোড়া লাগালে তার গলনাঙ্ক কমে যায়। সুতরাং 0 ডিগ্রি তাপমাত্রা মানে সে গলনাঙ্কের উচ্চ তাপমাত্রায় রয়েছে, এবং তাই সে গলিত হয় এবং গলিত হয়ে যায়। এবং যখন আমরা চাপটা রিলিজ করি, তো সেই গলিত হয়ে যাওয়া জলটা পুনরায় আবার পূর্বের চাপে ফিরে যায়, এবং তার 0 ডিগ্রিতে তার গলনাঙ্ক ফিরে আসে, এবং আবার জলটা বরফ হয়ে যায়, এবং বরফ দুটো জোড়া লেগে যায়। তাই তো সিম্পল। তাহলে চাপ বৃদ্ধি করলে বরফের গলনাঙ্ক হ্রাস পায়, কারণ এই ক্ল্যাপেরন ইকুয়েশনে ভিএল ইজ লেস দ্যান ভিএস, সো ভিএল মাইনাস ভিএস ইজ নেগেটিভ, সো দ্য ওভারঅল প্যারামিটার ইজ নেগেটিভ, সো ডেল্টা পি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডেল্টা টি, অর্থাৎ চাপের বৃদ্ধির সাথে সাথে গলনাঙ্ক হ্রাস পায়। কিন্তু অন্যান্য তরল পদার্থ বা অন্যান্য কঠিন পদার্থের ক্ষেত্রে, কঠিন তরল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে, যেমন সালফার বা কার্বন ডাইঅক্সাইড অথবা আয়োডিন অথবা ওই ধরনের যে কোনো ধরনের বা যে কোনো মেটাল হতে পারে,
তো সকলের ক্ষেত্রে কিন্তু VL ইজ গ্রেটার দ্যান VS এবং তাদের ক্ষেত্রে কিন্তু P এবং T পরস্পরের সাথে সমানুপাতে পরিবর্তিত হয়। তো এই হচ্ছে আরেকটা বিশেষ রূপ ক্ল্যাপেরনের ইকুয়েশনের, যেটাকে আমরা 1B দ্বারা চিহ্নিত করেছি। এখানে বলে দিচ্ছি ডেল্টা H হচ্ছে হিট অফ ফিউশন এবং অবশ্যই এটা পজিটিভ, কারণ আমরা এখানে তাপ দিলে তবে কিনা কঠিন পদার্থটা গলিত হবে, আর VS ভলিউম অফ সলিড। ওকে, এবারে ফাইনালি সলিড গ্যাস ইকুইলিব্রিয়াম। তো এখানে V2 এর বদলে VG বসাবো এবং V1 এর বদলে VS বসাবো। ন্যাচারালি আমরা সাবলিমেশন প্রসেসটাকে বলছি, সুতরাং এখানে যে ডেল্টা এইচটা ব্যবহার করব সেটা হচ্ছে ডেল্টা এইচ সাবলিমেশন। তো এটাও ন্যাচারালি পজিটিভ হবে এবং ওভারঅল জিনিসটা অলওয়েজ পজিটিভ হবে, কারণ সলিডের থেকে গ্যাসের ভলিউম সবসময় বেশি হয়। So delta P by delta T is that is a positive parameter, so delta P is directly proportional to delta T. এবার কথা হচ্ছে যে ডেল্টা এইচ, সেই ডেল্টা এইচটা অ্যাকচুয়ালি মোলার হিট অফ মোলার এনথ্যালপি, তাই তো, বা মোলার ল্যাটেন্ট হিট বলতে পারো। এবার যদি প্রসেসটা ভেপোরাইজেশন হয় তাহলে হিট অফ ভেপোরাইজেশন, মেল্টিং হলে হিট অফ ফিউশন বলতে পারো, আবার যদি সাবলিমেশন হয় তাহলে হিট অফ সাবলিমেশন। তো এই প্রপার্টিটা হচ্ছে একটা অ্যাডিটিভ প্রপার্টি, দ্যাট ইজ ওয়াই আমরা এই 3 নম্বর সমীকরণটা পাচ্ছি, যেখানে প্রথমে ফিউশন তারপর ভেপোরাইজেশন, এবং এই দুটোতে যে পরিমাণ তাপ শক্তি ইনভলভড আছে পুরোটাই ডাইরেক্ট সাবলিমেশনের ক্ষেত্রে লাগবে। অর্থাৎ এটা মনে করে দেখো তাপ রসায়নের দ্বিতীয় সূত্র, হেসেস ল, যেখানে বলা হচ্ছে একটি ঘটনা সিঙ্গেল ধাপে হোক বা ডাবল ধাপে হোক সবকটার তাপ শক্তির যোগফল কিন্তু দুই ক্ষেত্রেই একই হবে। অর্থাৎ এটা সিঙ্গেল ধাপে হচ্ছে, অর্থাৎ সলিড থেকে ডাইরেক্ট ভেপার, আর এটা হচ্ছে সলিড থেকে লিকুইড ভায়া লিকুইড দেন ভেপার। তো এই দুটো ধাপে যে পরিমাণ তাপশক্তি ইনভলভ হবে তাদের যোগফলটাই কিন্তু ডেল্টা এইচ সাবলিমেশন। তো এইটা একটা ফর্মুলা, এটা আমরা কাজে লাগাবো। এবার আমরা চলে যাচ্ছি মূল কলিগেটিভ প্রপার্টিতে। কলিগেটিভ প্রপার্টি হলো একটা সংখ্যাগত ধর্ম, অর্থাৎ একটা দ্রবণে কতগুলো দ্রাব কণা উপস্থিত আছে তার উপর নির্ভর করে যে ধর্মগুলো পরিবর্তিত হয় তাকে কলিগেটিভ প্রপার্টি বলে। সো আ কলিগেটিভ প্রপার্টি অফ এ সিস্টেম ইজ ওয়ান which depends only on the number of particles present in solution and not in any way on the nature of the particle. পার্টিকেলের কণার যে নেচার বা চরিত্র বা কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট বা অন্যান্য অ্যাক্টিভিটি কোনো কিছুর উপরেই নির্ভর করবে না, কেবলমাত্র তার সংখ্যার যদি হেরফের হয় তবেই হেরফের হবে এমন যে ধর্মগুলো। তো এরকম ধর্ম আমরা দেখেছি মোট 4 রকমের রয়েছে। একটা হচ্ছে তরল পদার্থের মধ্যে কোনো সলিউট দিয়ে দিলে তো সলিউটের কণার সংখ্যার সাথে পরিবর্তিত হয় তার ভেপার প্রেশার। ধরো আমরা রাউল্টের সূত্র পড়েছি, তো আমরা কি জানি দ্রবণের ভেপার প্রেশার সবসময় দ্রাবকের থেকে কম হয়, ভেপার প্রেশার লোয়ারিং হয়, সো ইট ইজ লোয়ারিং অফ ভেপার প্রেশার। এছাড়া কি জানি আমরা জানি যে লিকুইডের বয়লিংয়ের ক্ষেত্রে একটা দ্রবণকে ফোটাতে বেশি তাপমাত্রার প্রয়োজন হয়। ধরো জল এমনি ফোটাচ্ছ, তো জলের মধ্যে একটু চিনি মিশিয়ে দিয়েছো, তো জলটা বেশি তাপমাত্রায় ফুটবে। সো দিস ইজ এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। বয়লিং পয়েন্ট নয় কিন্তু, বয়লিং পয়েন্ট ইজ নট এ কলিগেটিভ প্রপার্টি। হোয়াট ইজ কলিগেটিভ প্রপার্টি? এলিভেশন অফ বয়লিং পয়েন্ট ডিউ টু ডিসলিউশন অফ এ সলিউট ইজ এ কলিগেটিভ প্রপার্টি। এবং এই কলিগেটিভ প্রপার্টিটাকে এলিভেশন অফ বয়লিং পয়েন্টের আরেকটা নাম টার্মিনোলজি হচ্ছে এবুলিওস্কপি, এবং এখান থেকে পরবর্তীকালে একটা কনস্ট্যান্ট আসবে যেটাকে বলা হয় এবুলিওস্কোপিক কনস্ট্যান্ট। সিমিলারলি আমরা দেখব যে আইসক্রিম ফ্যাক্টরিতে যখন আইসক্রিম বানানো হয় তো তার ছাঁচটাকে যার মধ্যে ডোবানো হয় সেটা লবণ জল পরিষ্কার, তো সেটা কিন্তু বরফ হয় না, সেটা জলই থাকে, কিন্তু ছাঁচের ভেতরে যে আইসক্রিমটা সেটা কিন্তু জমে বরফ হয়ে যায়, অর্থাৎ কঠিন পদার্থ হয়ে যায়। তো মানেটা কি? সেই জলটার মধ্যে যেটার মধ্যে ছাঁচটাকে ডোবানো হচ্ছে তাতে লবণ মেশানোর কারণে তার ফ্রিজিং পয়েন্ট অনেক ড্রপ করে গেছে, অর্থাৎ আমরা 0 ডিগ্রি বা তার কাছাকাছি -1 বা -2তে থাকলেও সেই জলটা বরফ হচ্ছে না, কারণ জলটা গলিত অবস্থাতেই থেকে যাচ্ছে। তো ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট অর্থাৎ হিমাঙ্কের হ্রাস, এই ধর্মটার আরেকটা নাম হচ্ছে ক্রায়োস্কপি, এবং এই সংক্রান্ত যে কনস্ট্যান্টটা আমরা পরবর্তীকালে পাবো সেটাকে ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট বলে। এছাড়া অসমোটিক প্রেশার অর্থাৎ অবিস্রাবীয় চাপ, অসমোটিক প্রেশার তো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের, প্ল্যান্ট কিংডম থেকে শুরু করে অ্যানিম্যাল কিংডমে পুরোটাই অসমোসিসের উপর দাঁড়িয়ে রয়েছে, কি করে সলিউশন ট্রান্সফার হয়, সংবহন তন্ত্রটা পুরোটাই অসমোসিসের উপরে দাঁড়িয়ে রয়েছে। তো অসমোসিসের কারণে যে প্রেশারটা ইনভলভড হয় দ্যাট ইজ কল্ড অসমোটিক প্রেশার। সো দিস ইজ অলসো অ্যানাদার কলিগেটিভ প্রপার্টি। সো উই হ্যাভ গট 4 টাইপস অফ কলিগেটিভ প্রপার্টিস। আমরা শুরু করব লোয়ারিং অফ ভেপার প্রেশার দিয়ে। এখানে দেখো আমি একটা ছবি এঁকে রেখেছি, সেটা হচ্ছে ছবিটার অর্থ হচ্ছে এই যে একটি তরল পদার্থ আছে, তাতে তুমি একটি কঠিন পদার্থ মিশ্রিত করেছো যা কিনা তার মধ্যে দ্রবীভূত হয়। তো সেই কঠিন পদার্থটা তার মধ্যে দ্রবীভূত হয়েছে, হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে বাষ্পচাপ হ্রাস পেয়েছে। কেন হ্রাস পেয়েছে? ব্যাখ্যাটা খুব সিম্পল। এই যে দেখো, এটা হচ্ছে পিওর সলভেন্ট, এটা হচ্ছে সলিউশন।
এই সাদা কণাগুলো হচ্ছে সলভেন্ট মলিকিউলস আর কালো কণাগুলো হচ্ছে সলিউট পার্টিকেলস। এখানে সলিউট মলিকিউল কথাটা বলছি না, যেহেতু এটা সংখ্যাগত ধর্ম তাই সলিউটের কণার সংখ্যার ওপরেই এটা নির্ভরশীল বলে সলিউট মলিকিউল না বলে সলিউট পার্টিকেল বলছি। কারণ সলিড মলিকিউল যদি বলি তাহলে টেকনিক্যাল সমস্যা আছে, সেটা ধরো সোডিয়াম ক্লোরাইড একটা মলিকিউল হলো, তার পার্টিকেল দুটো, Na+ একটা পার্টিকেল, Cl- একটা পার্টিকেল, সুতরাং সলিড মলিকিউল বলতে পারবো না, আমরা বলবো সলিড পার্টিকেল। সেক্ষেত্রে এই কালোটা একটা ধরো জলে লবণ দিলে কালোটা যেমন একটা Na+ কে বোঝাচ্ছে, আবার একটা সেপারেটভাবে Cl- কেও বোঝাচ্ছে। আবার যদি তুমি সুক্রোজ বলো তাহলে পুরো একটা সুক্রোজ মলিকিউলকে বোঝাচ্ছে। তো সেটা আবার একটা কণা, একটা Na+ যা হয় তার ইকুইভ্যালেন্ট একটা Cl-, আবার তার ইকুইভ্যালেন্ট হচ্ছে একটা সুক্রোজের কণা, মানে চিনির মলিকিউল। চিনি মলিকুলের ফর্মুলা কত? C12H22O11। এত বড় একটা মলিকুল, সেটাও একটাই কণা, সেই কারণে আমি এদেরকে পার্টিকেল বলছি। এবারে সলভেন্টগুলোকে মলিকুল বলতেই পারি। তো বিফোর অ্যাডিশন অফ দ্য সলিউট আমরা দেখতে পাচ্ছি তার বাষ্পচাপ। সলভেন্টের ক্ষেত্রে মানে আমরা রাউটের সূত্রে সবসময় দেখেছি সলভেন্টের হচ্ছে 1 আর সলিউটের সাফিক্স হচ্ছে 2, তাই সলভেন্টের P1 0 বিশুদ্ধ অবস্থায়। যখন তাদের সলিউট মেশানো হলো তখন হয়ে গেল P1, অর্থাৎ P1 0 ইজ গ্রেটার দ্যান P1। তো কেন কমলো? এই সারফেস দেখো, এখানে মোট 10খানা মলিকুল আছে সলভেন্টের, 1 2 3 4 5 6 7 8 9 10খানা সলভেন্ট পার্টিকেল অন দ্য সারফেস রয়েছে। এবার কি হচ্ছে, সলিড পার্টিকেলগুলো যখন বাল্কের মধ্যে আসছে অ্যাজ ওয়েল অ্যাজ সারফেসের মধ্যেও আসছে, তো সারফেসের দেখো 10টার মধ্যে 3টে জায়গা সে এবার অকুপাই করে দিয়েছে, তো 7খানা জায়গা উন্মুক্ত আছে। তাহলে 10টা সারফেসের 10টা কণা থেকে যে পরিমাণ কণা বাইরে বেরিয়ে আসতে পারবে, 7টা কণা থেকে তার থেকে কম পরিমাণ কণা বাইরে আসবে। অর্থাৎ এখানে আমরা কাউন্টিং করে দেখছি 1 2 3 4 5 6খানা ভেপার পার্টিকেল রয়েছে। অন দ্য আদার হ্যান্ড এখানে 1 2 3 4খানা ভেপার পার্টিকেল রয়েছে, তুলনামূলক কম, 75% বা 2/3% কমে যাচ্ছে, 2/3 ফ্র্যাকশন। তাহলে কি হলো, জাস্ট ডিউ টু ব্লকেজ অফ দ্য সারফেস দ্য এফেক্টিভ সারফেস এরিয়া ইজ রিডিউসড, দ্যাট ইজ ওয়াই দ্য রেট অফ ভেপোরাইজেশন ডিক্রিজড অ্যান্ড হেন্স the vapor pressure also decreased. So simple. এবার এটাই হচ্ছে রাউল্টের সূত্র। রাউল্টের সূত্রে কি বলা হচ্ছে না, রাউল্টের সূত্রে বলা হচ্ছে P1 = x1 P1 0। তার মানে কি? তার মানে x1টা হচ্ছে তোমার গিয়ে মোল ফ্র্যাকশন অফ দ্য সলভেন্ট, মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট। তাই যদি হয় তাহলে সিম্পল রাউটের সূত্র P1 = x1 P1 0। এবং সেক্ষেত্রে আমরা এখানে ধরে নিচ্ছি যে হ্যাঁ, এখানে যে কটা জিনিস বলার আছে উল্লেখনীয়, এটা হচ্ছে তোমার কি যে সলিউটটা আমরা মেশাচ্ছি সেটা নন ভোলাটাইল হতে হবে, 1 নম্বর। আচ্ছা আমি এগুলো লিখে লিখে বলছি, আচ্ছা আগে বলে নিই তারপর লিখছি। প্রথমত নন ভোলাটাইল হতে হবে, দ্বিতীয়ত তারা ইলেকট্রোলাইট হলে হবে না, অর্থাৎ যেটা বললাম সোডিয়াম ক্লোরাইড হলে নিয়মের ব্যতিক্রম হয়ে যায়, তাই সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করতে পারবো না যদি আমরা সঠিক নিয়ম মেনে চলতে চাই। সো দে ক্যানট ডিসোসিয়েট অর দে শুড নট বি ইলেকট্রোলাইটস, ওকে, অ্যান্ড দ্য সলিউশন মাস্ট বি আইডিয়াল, অ্যান্ড ফোর্থলি দ্য সলিউশন মাস্ট বি আ ডাইলিউট সলিউশন। এতগুলো অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে কিন্তু আমরা ফার্দার প্রসিড করবো সব কটার ক্ষেত্রেই। আমরা যে এই 4খানা কলিগেটিভ প্রপার্টি যখন পড়বো না, তখন এই 4খানা কিন্তু ড্রব্যাক থেকেই যাবে বা লিমিটেশনস থেকেই যাবে। এবং আরেকটা 5 নম্বর লিমিটেশন থাকবে, সেটা হচ্ছে যে আমরা যখন ভেপার ফেজটাকে কনসিডার করব, তো ভেপার মলিকিউলসগুলো অ্যাজ ইফ তারা আইডিয়াল মলিকিউল, অর্থাৎ PV = nRT সূত্র আমরা সেখানে ব্যবহার করব। তো এই অ্যাজাম্পশনগুলো আমরা প্রথমে ধরে নিই মানে লিখে নিই আর কি। তো ইট ইজ অ্যাজুমড দ্যাট, দেখো এই মোট 5খানা অ্যাজাম্পশনের উপর দাঁড়িয়ে রয়েছে এই কলিগেটিভ প্রপার্টি। সুতরাং এই অ্যাজাম্পশনগুলো যখন আমরা বলবো তখন মাথায় তুলে নেবো আরও একটা জিনিস, যে এগুলোই তাদের ড্রব্যাক। কারণ এই অ্যাজাম্পশনগুলো যেগুলো করা হয়েছে সেগুলো কিন্তু বাস্তবে খুব কম সম্ভব, তো সেই কারণে এগুলো তাদের ড্রব্যাক হিসেবে আমরা তাদেরকে দেখাতে পারবো। কেমন? তো প্রথমটা দেখা যাক, দ্য সলিউট পার্টিকেলস আর নন ভোলাটাইল, অর্থাৎ তুমি এখানে কর্পূরকে নিতে পারবে না, কর্পূর ইজ ভোলাটাইল। তুমি এখানে কোনো লিকুইড অর্থাৎ অ্যালকোহল মেশাতে পারবে না জলের মধ্যে, অ্যালকোহল ইজ ভোলাটাইল। সুতরাং দে শুড বি নন ভোলাটাইল, ওকে। দ্য সলিউট পার্টিকেলস নাইদার অ্যাসোসিয়েট নট ডিসোসিয়েট। শুধু ডিসোসিয়েশনের কথা বললেই হবে না, তুমি ধরো NaCl এর কথা বলছো, দ্যাট ডিসোসিয়েটস ডেফিনেটলি ইন্টু Na+ and Cl-, বাট ইউ also cannot take acetic acid also, because acetic acid associate, it forms a dimer. So the solid particles should not associate nor dissociate. The solution is dilute. দ্রবণটা কিন্তু লঘু হতে হবে। হ্যাঁ, অনেক বইয়ে বা অনেক মানে কিছু কিছু ক্ষেত্রে এটাকে লঘু দ্রবণের রসায়নও বলা হয়। So this is dilute solution chemistry. So the solution must be dilute and the solution should behave ideally. Ideal solution কাকে বলে তোমরা জানো। দ্য ভেপার ফেজ অলসো বিহেভস আইডিয়ালি, অর্থাৎ তারা যখন ভেপোরাইজেশন হচ্ছে তাদের, তখন যে ভেপার ফেজটাতে যাবো সেই ভেপার ফেজটিও কিন্তু
আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করবে, অর্থাৎ সেখানে আমরা পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রটা ব্যবহার করতে পারবো। আর ফাইনালি দ্য ভলিউম অফ লিকুইড ইজ নেগলিজিবল কম্পেয়ার টু দ্যাট অফ ভেপার, অর্থাৎ ভিজি ইজ ভেরি মাচ গ্রেটার দেন ভিএল, সো দ্যাট ভিজি মাইনাস ভিএল ইজ অলমোস্ট ইকুয়াল টু ভিজি। এইটা কখনো কখনো আমাদের আসবে। তো এগুলোই হচ্ছে তো তাদের ড্রব্যাক। তাহলে যদি বলা হয় যে এগুলো এই যে আমাদের কলিগেটিভ প্রপার্টিগুলো পড়ছি যে কোনো একটা রেসপেক্টে, ধরা যাক সেটা লোয়ারিং অফ ভেপার প্রেশার হতে পারে, ধরা তোমাকে জিজ্ঞেস করা হলো যে লোয়ারিং অফ ভেপার প্রেশারের যে ক্যালকুলেশনটা তুমি করেছো তো সেটা ড্রব্যাকগুলো কী আছে, বা এলিভেশন অফ বয়লিং পয়েন্টের যে ক্যালকুলেশনগুলো করেছো বা অসমোটিক প্রেশারের যে ক্যালকুলেশনগুলো করেছো তাদের ড্রব্যাকগুলো কী আছে। কী বলবে না সলিউটের কণাগুলোকে নন ভোলাটাইল ধরা হয়েছে, সুতরাং ভোলাটাইল কণার ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করে না, এটা একটা ড্রব্যাক। 2 নম্বর, তারা অ্যাসোসিয়েট বা ডিসোসিয়েট করলে হবে না, সুতরাং সেই সকল কণা অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড বা অ্যাসিটিক অ্যাসিড জাতীয় কণার ক্ষেত্রে এদেরকে প্রয়োগ করা যাবে না। তৃতীয়ত, সলিউশন ডাইলুট, কিছু কিছু সলিউশন ডাইলুট হয় না এবং তাদের ক্ষেত্রে আমরা কনসেন্ট্রেশন টার্ম ব্যবহার না করে অ্যাক্টিভিটি টার্ম ব্যবহার করি এবং আইডিয়াল সলিউশন বাস্তবে সম্ভব হয় না, তাই এটা একটা ড্রব্যাক। চতুর্থত কি না, ভেপার ফেজে আইডিয়াল এটাতে কিছুতেই সম্ভব নয়, আইডিয়াল গ্যাস কখনোই পাওয়া সম্ভব নয়। অ্যাট ভেরি লো প্রেশার একমাত্র এটা পাওয়া সম্ভব, অ্যান্ড হাই টেম্পারেচার এটা পাওয়া সম্ভব, যেটা করতে গেলে আমাদের কলিগেটিভ প্রপার্টির স্টাডি সম্ভব না, সুতরাং আমাদের স্টাডিটা এখানে লিমিটেড হয়ে যাচ্ছে। এবং ফাইনালি দ্য ভলিউম অফ লিকুইড ইজ নেগলিজিবল, ঠিক আছে, এই জায়গাটা মোটামুটি ড্রব্যাকের পর্যায়ে পড়ে না, জেনারেলি নেগলেক্ট করা যায়, কিন্তু খুব অ্যাকুরেট ক্যালকুলেশন করলে এটাও নেগলেক্ট করা যায় না, সুতরাং এটাও একটা ড্রব্যাকের মধ্যে ফেলতে পারো। সুতরাং কোয়েশ্চেনের মার্কস অনুযায়ী এটা দিতেও পারো, নাও দিতে পারো। তো আমরা এবার চলে যাচ্ছি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে। তো রাউল্টের সূত্রটাতে আমরা কি দেখছি? রাউল্টের সূত্রে আমরা দেখছি যে সলভেন্টের প্রেশার বা মানে সলিউশনের মধ্যে সলভেন্টের প্রেশার পিওর সলভেন্টের প্রেশার অপেক্ষা কম হবে, কারণ x1টা হচ্ছে সলভেন্টের মোল ফ্র্যাকশন, তো মোল ফ্র্যাকশন মানে ইট ইজ লেস দেন 1, সো ইফ P10 is multiplied with some parameter which is less than 1, then the multiplication should be less than P10, so P1 is less than P0, সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে P1 is less than P0, that means P10 is greater than P1। তো আমরা যখন গ্রাফিক্যালি প্রেজেন্ট করব, যখন ওয়াই অ্যাক্সিসে যখন আমরা ভেপার প্রেশারকে রাখবো এবং এক্স অ্যাক্সিসে যখন আমরা টেম্পারেচারকে রাখবো, তখন ন্যাচারালি পিওর সলভেন্টের গ্রাফটা যেভাবে পরিবর্তিত হবে, অর্থাৎ উষ্ণতা বাড়লে প্রেশার বাড়ার যে তাদের যে টেন্ডেন্সি, সেটা সবসময় তার প্যারালালেই যাবে সলিউশনের ক্ষেত্রে, কিন্তু তার তলায় দিয়ে যাবে, কারণ সবসময় একটা গ্যাপ তাদের মধ্যে থাকবে। ধরো পার্টিকুলার একটা টেম্পারেচার, ধরো এই টেম্পারেচারটা তুমি সিলেক্ট করলে, তো এই টেম্পারেচারে তোমার সলভেন্টের ভেপার প্রেশার যদি এটা হয়, তাহলে সলিউশনের ভেপার প্রেশার এটা হবে। দেখো কারেসপন্ডিং ভেপার প্রেশার আমরা ওয়াই অ্যাক্সিসে টাচ করিয়ে পাচ্ছি, অন দ্য আদার হ্যান্ড সলিউশনের মধ্যে সলভেন্টের ভেপার প্রেশার ওয়াই অ্যাক্সিসকে টাচ করিয়ে পাচ্ছি, এবং এখানে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি P10 অপেক্ষা নিচে অবস্থান করছে, দ্যাট মিনস P10 ইজ গ্রেটার দ্যান P1। সো দিস ইজ দ্য গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। এবারে আমরা রাউল্টের সূত্রের হাত ধরে কিছু ম্যাথমেটিক্যাল ডেরিভেশন করে নেব। আমরা কি পড়ছি না কলিগেটিভ প্রপার্টির কোনটা পড়ছি না লোয়ারিং অফ ভেপার প্রেশার। তাহলে লোয়ারিং অফ ভেপার প্রেশার অর্থাৎ ভেপার প্রেশার কতটা হ্রাস পেলো সেটাই আমাদের এখানে ক্যালকুলেট করতে হবে। তো ভেপার প্রেশার কতটা হ্রাস পেলো, ছিল P10 হয়ে গেল P1। তো এই দুটোর গ্যাপ যেটা, এই দুটোর যে ডিফারেন্সটা, অর্থাৎ এই দুটো গ্যাপ যেটা, এটাই তো ডিফারেন্স, এটাকে বলা হচ্ছে ডেল্টা পি এবং এটাকে বলা হচ্ছে লোয়ারিং অফ ভেপার প্রেশার। একটা টার্ম যদি লোয়ারিং অফ ভেপার প্রেশার হয়, তাহলে পরবর্তী টার্মটা হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার কাকে বলা হয় না, প্রতি একক সলভেন্টের চাপের জন্য বা একক চাপের জন্য যে পরিবর্তনটা হয় তাকে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার বলে। অর্থাৎ এই ডেল্টা পিকে যদি আমরা P10 দিয়ে ভাগ করে দিই, তাহলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। সো দিস ইজ দ্য কলিগেটিভ প্রপার্টি, ডেল্টা পি বাই P10। এই ডেল্টা পিটা কিন্তু কলিগেটিভ প্রপার্টি না, হ্যাঁ, কলিগেটিভ প্রপার্টি হচ্ছে ডেল্টা পি বাই P10। এই প্যারামিটারটা নিয়েই আমরা কাজ করব। তো এটা দুরকমভাবে এক্সপ্রেস করা যায়, একটা হচ্ছে P10 মাইনাস পি বাই P10 অথবা ডেল্টা পি বাই P10। এবারে রাউল্টের সূত্র থেকে আমরা কি বলতে পারি না, রাউল্টের সূত্র যেটা লিখলাম আগের পেজটায় কি ছিল না, P1 ইকুয়াল টু x1 ইন্টু P10। এবার x1 হচ্ছে মোল ফ্র্যাকশন অফ দ্য সলভেন্ট, তাহলে সলিউটের মোল ফ্র্যাকশন কত, x2 যদি হয় তাহলে x1 প্লাস x2 ইকুয়াল টু 1, সো x1 শুড বি ইকুয়াল টু 1 মাইনাস x2, সেটা এখানে বসানো হলো x1 এর জায়গায়। এই সমীকরণটাকে সমাধান করলে যা পাওয়া যায় তা হলো x2 P10 ইকুয়াল টু P10 মাইনাস P1 আর x2 সমান সমান P10 মাইনাস P1 বাই P10, অর্থাৎ x2 মানেই হচ্ছে ডেল্টা পাই বাই P10। সো দিস ইজ দ্য ম্যাথমেটিক্যাল ফর্ম অফ দ্য লোয়ারিং অফ ভেপার প্রেশার। এইবার যদি N1 এবং N2 সলভেন্ট এবং সলিউটের মোল সংখ্যা হয়, তাহলে x2 মানে কি হবে, x2 মানে হবে N2 বাই N1 প্লাস N2, x2 সমান সমান N2 বাই N1 প্লাস N2। এইবার কি বলেছিলাম, যেহেতু এটা একটা ডাইলুট সলিউশন, অতএব N2 ইজ ভেরি মাচ লেস দ্যান N1,
সুতরাং N1 প্লাস N2তে N2টা এত ছোট যে সেটা নেগলেক্ট হয়ে গিয়ে এই যোগফলটা N1 এর মতোই হবে। সুতরাং ইট ইজ অলমোস্ট ইকুয়াল টু N1, সো ইট বিকামস অলমোস্ট ইকুয়াল টু N2 বাই N1। এবার N2 মানে কি না সলিউটের ওজন বাই সলিউটের মলিকুলার ওয়েট, মানে কত মোল সলিউট আছে। N1 মানে কি সলভেন্টের মোট ভর বাই সলভেন্টের মলিকুলার ওয়েট, অর্থাৎ সলভেন্ট কত মোল আছে। আচ্ছা, ইন দ্য মিন টাইম একটা জিনিস তোমাদের বলে দিই, রাউল্টের সূত্র যে ফর্মটা P1 ইকুয়াল টু x1 P10, সেটাকে 1 নম্বর সমীকরণ বলেছি। আর এই যেটা পেলাম আমরা লোডিং অফ ভেপার প্রেশারের যে সম্পর্কটা পেয়েছি সেটা 2 নম্বর, এটা হবে 2 নম্বর সূত্র, ঠিক আছে, 2 নম্বর আমাদের ম্যাথমেটিক্যাল ডেরিভেশন। তো এই দুটো আমরা এবার ব্যবহার করব। তো এখানে দেখো x2 এর বদলে আমরা বসালাম W2/m2, আর x1 এর বদলে আমরা বসালাম N2 এর বদলে বসিয়েছি W2/m2, আর N1 এর বদলে বসিয়েছি W1/m1। অর্থাৎ W2টা কি সলিউটের মাস, M2 সলিউটের মলিকুলার ওয়েট, W1 সলভেন্টের মাস, M1 সলভেন্টের মলিকুলার ওয়েট। তাহলে ন্যাচারালি নাম্বার অফ মোলসটা বেরিয়ে গেল। তো সেটাকে আমরা জাস্ট অ্যারেঞ্জ করলে M1W2/m2 W1 হয়। তো x2 মানে আমরা এখানে পেয়েছিলাম 2 নম্বর সমীকরণে, সেটা ডেল্টা পি বাই P10। তাহলে ডেল্টা পি বাই P10 মানেই এটা, সেটা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে পাচ্ছি ডেল্টা পি বাই P10 ইকুয়াল টু M1W2/m2 W1। এই যে সমীকরণটা পেলাম, এটার ইউটিলিটি কি না, এটার ইউটিলিটি হচ্ছে তুমি একটা আননোন সাবস্ট্যান্সের মলিকুলার ওয়েট নির্ণয় করতে পারো। আননোন সাবস্ট্যান্সের কি না 2 নম্বর সাবস্ট্যান্সের, যেটা কিনা সলিউট। ধরো 1 নম্বর নন সাবস্ট্যান্স হচ্ছে জল, জলের মধ্যে তুমি একটা আননোন সাবস্ট্যান্সকে ডিজলভ করে দিয়েছো ভেরি ডাইলিউট পরিমাণে। তো তার ওজনটা জানো তুমি কত নিয়েছো, জল কত গ্রাম নিয়েছো জানো, জলের মলিকুলার ওয়েট জানো। আর কি দেখছো, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশারটা জাস্ট মেশিন দিয়ে তুমি ক্যালকুলেট করলেই সেই জিনিসটা মলিকুলার ওয়েট তুমি নির্ণয় করতে পারবে। মলিকুলার ওয়েট নির্ণয় করার ফর্মুলাটা তাহলে কী দাঁড়ানো, M2 সমান M1W2/W1 ইন্টু P10/ΔP। ব্যাস, এই 3 নম্বর সমীকরণ হয়ে গেল রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। Therefore, if small amount of an unknown substance which is non-volatile, non-dissociative or non-associative is dissolved in a known substance, then its molecular weight can be determined from its vapor pressure loading measurement. Yes, that's all. তো আজকে এটুকুই থাক, বাকিটা এর পরের ক্লাসে নেব। ঠিক আছে, গুড বাই।